গুরুত্বপূর্ণ বিষয়, তাই যেটা আমাদের বলা, আপনারা গতকালকেও দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমর আব্দুল্লাহর খুব সুন্দর কথা হলো। একটি বিষয় গুরুত্ব সহকারে উঠে এলো, সেটা হচ্ছে যে কাশ্মীরেতে অবশ্যই পর্যটন, কারণ সেটা হচ্ছে একবারই কাশ্মীরের মেরুদণ্ড, যেটা ব্যাকবোন, সেটাকে রিভাইভ করতে হবে এবং সেটা পর্যটন রিভাইভ করতে হবে, ইকোনমি রিভাইভ করতে হবে, তার মাধ্যমে হবে। ফলে এই খুবই পজিটিভ কথাবার্তায় সেটা আপনারা দেখলেন। আপনারা এটাও দেখলেন যে 22শে এপ্রিলের ঘটনা যেটা এই বছরে হয়েছিল পেহেলগাঁওতে, তারপরে প্রথমেই ভারতবর্ষ কিন্তু একসঙ্গে, ভারতবাসী এক জায়গায় দাঁড়িয়েছিল যে এইভাবে উগ্রবাদীরা এসে কাশ্মীরের জনতাকে এবং ভারতবর্ষের জনতাকে একবারই ভয় দেখানো, একটা ভীতি তৈরি করা, এটা চলতে পারে না। দ্বিতীয়ত, কাশ্মীরের যে ইকোনমি আছে, যে আর্থিক ব্যবস্থা এবং পর্যটনের একটা বড় ভূমিকা আছে, সেটা যে ক্ষতিগ্রস্ত করার বিষয়ের ক্ষেত্রে ভারতবর্ষী বলেছে এটা চলতে পারে না। এবং তৃতীয়ত যেটা ছিল, হিন্দু মুসলিম আলাদা ইত্যাদি, এই ডিসহারমনি মানে কমিউনাল ডিসহারমনি করা যাবে না। এই বার্তাগুলো কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এসেছিল, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসেছিল। আমরা প্রত্যেকেই সমর্থন জানিয়ে বিভিন্ন টিমগুলো আপনারা দেখলেন ভারতবর্ষের বাইরেও গেছে। তখন ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি সেটাও বলেছিলেন যে কাশ্মীরের সকলেই আসুন, যদি পর্যটন করতে আসেন অন্যত্র নিশ্চয়ই 3 দিন অন্তত কাশ্মীরে থেকে যাবেন। এরকম পজিটিভ কথাগুলো হচ্ছিল, পর্যটনের পক্ষে কথা হচ্ছিল। পর্যটনের পক্ষে কাশ্মীরে প্রধানমন্ত্রীও বলেছেন। গতকালকে পশ্চিমবাংলায় এলওপি, লিডার অফ দি অপোজিশন, তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায়। কেন? তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন, অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি। তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। দ্বিতীয়ত, ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান, উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ড যান, ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন। তার মানে আপনি তো এলওপি, মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। এবং টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া, এই যে পর্যটনের মাধ্যমে তাদের রোজগার, রুটি রোজগার, সামান্য রুটি রোজগার হয়, দোকানপাট সমস্ত, মানে সে ঘোড়াগাড়ি থেকে আরম্ভ করে সবটায়, সেইটাকে ভাঙার চেষ্টা তারা করেছিলেন। আর্থিক কোণঠাসা কারা? উগ্রপন্থীরা। কিন্তু মাননীয় লিডার অফ দি অপোজিশন ওই এক কথা গতকালকে বলছেন, তার মানে পর্যটক কেউ যাবেন না, বাংলা থেকেও কেউ যাবেন না, তাহলে কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা একটু অবাকই হয়ে গেলাম যে লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলায়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন। বাংলার পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না। এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পড়েছেন অনেকদিন আগে, কাশ্মীরও গেছেন তারা। সুতরাং তার কথা কিছু এসে যায় না, কিন্তু এটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না। একজন দায়িত্ব নিয়ে যিনি এলওপি হন, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয় নিয়ে কি বলছেন সেটা জানি না, কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিংবা পাকিস্তানের যে ন্যারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে, কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে, কারণ মাননীয় এলওপি এক সময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনূসের সরকার আরো বেটার মনে হচ্ছে। যারা যেখানে দুর্গা টেম্পল, দুর্গা মন্দির ভেঙেছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার। এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা
আকর্ষণ করতে চেয়েছিলাম। তাই জন্য আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা, এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন। লিডার অফ দি অপোজিশন, কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, তাহলে সবটাই বিফল হয়ে গেল। কেন্দ্র সরকার যা বলল, বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথার যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসেকার নিয়ে এবং অপারেশন সিঁদুর নিয়ে। এই রাজ্যেও বিহারের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে। প্রশ্নটা হচ্ছে ইলেকশন কমিশন কি করবে আগস্ট মাস থেকে? এই রাজ্যে হবে কি হবে না সেটা নির্দিষ্ট করে না না, এটা তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চ আদালতে এই কেসের হিয়ারিং গতকালকে একটা হয়েছে এবং আরেকটা হিয়ারিং বোধহয় জুলাই শেষের দিকে হবে 28 তারিখে, যেখানে সরকারের পক্ষ থেকে কিংবা ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য শোনা হবে। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে বছর পর বছর আমরা তো রাজনৈতিক মানুষ, আমরা তো সারা বছর প্রায় 3-4টে ভোটার লিস্ট নিয়ে সারাক্ষণ আমাদের ছেলেরা সংগঠনরা ঘুরতে থাকে। তাহলে বছর পর বছর এই রিভিশন হয়ে যাচ্ছে, নতুন নাম তুলছে, যারা মৃত তাদের নাম বাদ যাচ্ছে, অনেক সময় আমরাও বলি এরা এখানে থাকে না, শিফটেড ভোটার ইত্যাদি সবটা হচ্ছে। তাহলে কি হচ্ছিল এত বছর ধরে? তাহলে ইলেকশন কমিশন তো ভোটার লিস্ট রিভিশন তো বছরে এখন 3বার করে হবে, এবছরে তো 4বার করে হবে বলছে। তাহলে হচ্ছে তো, তাহলে এত বছর তাহলে ইলেকশন কমিশনে বলুক যে আগে ইলেকশন কমিশন কাজটা ঠিক হয়নি। তৃতীয়ত আমরা বলি তাহলে পরে এই যে 2003 কিংবা 2000 এই সমস্ত বলছি, আমরা তো এই জন্য বললাম যে আমরা তো বিশ্বাস করি যে ইলেকশন কমিশন ন্যায্যভাবে এই রিভিশন গুলো প্রতি বছর করেছেন, এই জন্য 2024-এর লিস্টটা নিয়ে করুন। তাহলে এত যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার কথা ছিল, মানে সবসময় এমন হাবভাব যে তারা যেন ইললিগাল সিটিজেন্সদের বাদ দিতে চাইছে আর আমরা যেন ইললিগাল সিটিজেন্সদের ধরে রাখতে চাইছি, এই ন্যারেটিভ কিংবা এই প্রজেকশন আমাদের সম্বন্ধে করাটাই ভুল। আমরা তো চাইছি বৈধ নাগরিকই কিন্তু এই ভোটার লিস্টে রয়েছে। তাহলে এইটা যদি এসআইআর করার ছিল, যেটা মহামান্য আদালতও বলছে যে সমস্ত রাজ্যেই হোক এবং একটা ধীরে সুস্থ একটা প্রসেস নিয়ে করুন। আপনি সেন্সাস করার জন্য, এটা মহামান্য আদালত নয়, আমরা বলছি সেন্সাসের জন্য আপনি 2 বছর সময় নিচ্ছেন, যে আরো 2 বছর লাগবে আমাদের পুরো সেন্সাস বাড়ি বাড়ি ঘুরবে। আর এসআইআর আপনি বলছেন একবারই 45 দিনে শেষ করব। তাহলে যেটা বলা যে এতই তাড়াহুড়ো যদি থাকে 2024-এর মে মাসের আগে কেন হয়নি? তখনও তো এসআইআর করতে পারতেন, বিরাট একটা বড় লোকসভা নির্বাচনের আগে একবারই ভালো করে, তারও 6 মাস আগে এসআইআর। অর্থাৎ বিহারটা অজুহাত, সামনে বাংলাটা টার্গেট। বিরোধী দল আগস্ট মাস থেকে হবে এটা দাবি করছে, আগস্টের প্রথম থেকে এই রাজ্যে হবে। তার মানে আপনি বলছেন যে ঠিক যেভাবে ভারতীয় জনতা পার্টি বলতো আমরা কেন্দ্রীয় সরকারকে বলে দেব একটা ফোন করব 100 দিনের কাজ টাকা বন্ধ হয়ে যাবে, ঠিক সেই রকমই তিনিও একটা ফোন করছেন, 1 লাখের ফোন, এবং তাতে ইলেকশন কমিশন 1 আগস্ট থেকে আরম্ভ করবে। তাই বুঝতে হবে কি? তাহলে তো খুবই দুঃখের বিষয়, পলিটিক্যাল এক্সিকিউটিভ কথা বলবে এবং নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান যেটাকে আমরা খুব শ্রদ্ধা করি, আমরা কতটা নির্ভরশীল। দিদি চাপড়ায় যে তৃণমূল রেপ করেছিল, না না আসতে শুরু করেছে, কি হয়েছে আরে এটা তো নাগরিকদের জয় হবে। আপনি নাগরিক, আপনি বাংলায় কথা বলছেন, এমন পরিস্থিতি তৈরি করছে যে আপনাকে প্রুভ করতে হচ্ছে যে আপনি এই দেশের নাগরিক কিনা। আমরা তো ওদেরকে প্রশ্ন করতে পারি, আপনি প্রমাণ করুন না যে তারা এই দেশের নাগরিক নন। কি অবস্থা হয়েছে, মৌলিক অধিকারের উপরে আক্রমণ। ঠিক সেটাই, আমি পেহেলগাঁওতে টেররিস্টদের ধরতে পারলাম না, কিন্তু আমরা ধরে ধরে তাদের পিছনে উড়িষ্যাতে যাচ্ছি, মহারাষ্ট্রতে যাচ্ছি, আরো অন্যান্য প্রদেশগুলোতে যাচ্ছি। কোথায়? সমস্ত এই বুলডোজার সরকার যেখানে চলে, যেখানে ডবল ইঞ্জিনে গুজরাট গুলোতে, যেখানে বিজেপি সরকার সেখানেই অত্যাচার। কেন? আপনি মৌলিক অধিকারের কথা বলছেন,
উত্তরপ্রদেশের পর দিল্লি সরকারও আজ থেকে 21শে জুলাই 23শে জুলাই পর্যন্ত মাংস বিক্রি বন্ধ করে দিল কানওয়ার যাত্রার জন্য। এই ইনটলারেন্সটা তো আমরা শিখলাম না, আমরাও ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমরা এই যে আমি তোমাকে সহ্যই করতে পারি, তুমি কি পড়ো, তুমি কি বলো, তুমি কোন ভাষা বলো, তুমি কোন জাতি, তোমার ধর্ম আমি সহ্য করতে পারছি না, এই পরিস্থিতিতে কোনোদিনই ছিল না ভারতবর্ষ, এবং আমাদের ধর্ম এই পরিস্থিতিতে ছিল না। তারা এইগুলো তৈরি করেছে, এবং প্রত্যেকটি কেউ যদি দোকান থাকে তার তো ওটা রুটি রোজগার। আপনি বেরোজগারি যেটাকে বলেন, আনএমপ্লয়মেন্ট বাড়িয়ে দিচ্ছেন, আর এটাকে মোড়ক দিচ্ছেন অন্য রূপে। এটা খুব ভাঙড়ে কর্মদাকে খুন করা হয়েছে, রীতিমতো গুলি করে কুপিয়ে খুন করা হলো, এবং রাস্তার উপর সে বাড়ি ফেরার সময় জলের কাজ পড়ে আসার সময় কলকাতা পুলিশ নিয়েছে ভাঙড়, তারপরেও এই ঘটনা এত বড়। নিশ্চয় এটা তো অবশ্যই কলকাতা পুলিশ দেখছে, কিন্তু আমি জানি যে মাননীয় বিধায়ক শওকত মোল্লা বলেছেন, এবং তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে, এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন। সুতরাং তারপর তো কলকাতা পুলিশ দেখছে। আইএসএফ বলেছে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলের শিকার। না, অভ্যন্তর কোনো কোন্দল নেই ওখানে। দিদি, ভাঙড়ের পরে এবার মালদাতেও একজন তৃণমূল নেতাকে খুন করে দেওয়া হলো, পার্টি থেকে ফিরছিল। এই খুনের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি যারা করেন তাদের বক্তব্যের মধ্যেও চলে আসে। ভারতীয় জনতা পার্টি তাদের বক্তব্যের মধ্যে সব সময় একে মারতে হবে, ওকে পিটতে হবে, পুলিশ থানা জ্বালিয়ে দিতে হবে, এবং কেউ যদি আমাকে চোখ দেখায় তাহলে পরে আমরা চোখটা উবড়ে নিতে হবে, এই সমস্ত ঘৃণা, এই সমস্ত হেট্রেডের ভাষা, এই বক্তব্য ভারতীয় জনতা পার্টি রাখে। আর সিপিএম আর লেফট ফ্রন্ট যারা আছেন তাদের আর বেশি কথা না বলাই ভালো। 2011-র আগে 34 বছরের সন্ত্রাস বাংলার মানুষ ভুক্তভোগী। এখন আপনারা এই চুপ থাকলে ভালো। আপনি ভাবুন, এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে কারা লড়ছেন? পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস লড়ছে। কেন ভারতীয় জনতা পার্টি এই বিষয় নিয়ে কোনো বক্তব্য নেই? তাহলে ভারতীয় জনতা পার্টি বলার চেষ্টা করছে এই পরিযায়ী শ্রমিক প্রত্যেকেই বাংলাদেশি, লড়ছে না তো তাদের জন্য। আর সিপিএম লেফট ফ্রন্টে যারা এত নেতা এত মিছিল বের করছেন, কই আপনারা তো এটা নিয়ে লড়াই করছেন না? ওদের বক্তব্যটা কি এই বিষয় নিয়ে তো স্পষ্ট বলতে হবে। আপনি যদি বলেন কথায় কথায় যে 10% অনুপ্রবেশ, আমরা তো বলেছি বর্ডার সিকিউরিটি ফোর্স এগুলো ভালো করে কাজটা করুন। উত্তর পূর্বাঞ্চলীয় গতকালকে মিটিংও ছিল, সেগুলোতে সব বলা হয়েছে। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স এই করছে না, কিন্তু আপনি একটা বর্ধিত নাগরিককে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দিলেন, আর বাংলার সরকারকে কিছু বলছেন না, পশ্চিমবঙ্গ সরকারকে আপনি জানাচ্ছেন না, আপনি পুশব্যাক করে দিচ্ছেন, তারপর তো আবার আনা করানো হলো। এই সমস্তটা ইলিগাল হচ্ছে। একটা কেস কিন্তু এই যে ডিটেনশন করছে, কিন্তু একটাও কেস রেজিস্টার করছে না, এটা আনলফুল ডিটেনশন, যার জন্য হেভিয়াস কর্পাস করে আজকে হিয়ারিং হচ্ছে। দিদি, কালকে মোহন ভাগবত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 75 বছর বয়স হলে দাড়ি টানা উচিত রাজনীতিতে। অনেকেই বলছেন যে পরোক্ষভাবে কি তাহলে মোদির বয়স তো 75 পেরিয়ে গেছে, সেদিকেই কি ইঙ্গিত? এটা চিন্তার বিষয়টা কার কপালে আছে জানি না, তারা বলবেন তারা দাড়ি টানবেন না দাড়ি রাখবেন, বিশেষভাবে বাংলায় যখন আসবেন তখন দাড়িটা আরো বাড়ে, নাকি সত্যি দাড়ি কেটে দেবেন, কিংবা দাঁড় করানো থাকবে, বয়সের সীমা ইত্যাদি তারা ঠিক করবে, এগুলো নিয়ে আমরা কি বলবো। না, আপনার কি মনে হয় যে ওই রাজনীতিতে বয়সের একটা সীমা রাখা উচিত? না না, আমার কোনো ব্যক্তিগত মতামত থাকে না, দলের মতামত আমার মতামত থাকে, আমার ব্যক্তিগত মতামতের বিষয় নেই। বিরোধী করেছে যেরকম কার্ড দেখে করছিল, এবার তাদের মোবাইলে বাংলাদেশের নম্বর আছে, এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই বিষয়টা একটা লার্জার ন্যারেটিভও আছে। এটা আরএসএস এর ন্যারেটিভ থাকুক, ভারতীয় জনতা পার্টির ন্যারেটিভ থাকুক, কিন্তু বাংলাকে চ্যালেঞ্জ করা, আপনি বলুন এই উত্তর পূর্ব এই ভারতবর্ষে কিন্তু একটি রাজ্য ভারতীয় জনতা পার্টি কবজা করতে পারেনি। বাংলা টার্গেট দীর্ঘদিন আমরা বলছি, প্রতিদিন আপনারা প্রমাণও পাচ্ছেন বাংলার অস্মিতা কিংবা তার অস্তিত্ব। এবার আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে পরে আপনি বাংলাদেশি হয়ে যাচ্ছে, বাংলাদেশি আপনাকে পুশব্যাক করে দিয়েছে। এটা নিয়ে আমাদের রাজ্য সরকারের
মাননীয় মুখ্যমন্ত্রী যেমন অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি এটা নিয়ে চিঠিপত্র লিখেছেন, যেমন এই তো সেদিনকে দিল্লির ঘটনা নিয়ে বাসন্ত কুঞ্জ কলোনি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মানে ভ্যালিড ডকুমেন্টস আছে, কিন্তু তারা বাংলায় কথা বলছেন। রাজ্য সরকার বাংলাকে না বলে কখনো কখনো তাদেরকে পুশব্যাক পর্যন্ত করছে, যেটা আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার যে আহ, আছে বোর্ড, তার চেয়ারম্যান মাননীয় সাংসদ সমীরুল ইসলাম এই বিষয়গুলো তো তারা দেখছেন। এবং হাইকোর্ট পর্যন্ত যেতে হলো, হাইকোর্টও বলছে যে, প্রশ্ন করছে যে আপনি তাদের কাছে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি তাকে ডিটেনশন করেছেন। আপনি ভাবুন, পেহেলগাঁওতে যারা খুন করে চলে গেলেন, আপনি সে অনুপ্রবেশও বন্ধ করতে পারলেন না, তাদেরকে ধরতে পারলেন না। আর এখানে একবারই এই দেশের নাগরিক কেবলমাত্র বাংলায় কথা বলছে বলে, বাংলা পশ্চিম বাংলাকে যারা জয় করতে পারলেন না বলে আক্রমণ। আপনি বাংলা কথা বলতে পারবেন না, এই জায়গায় তো গিয়ে দাঁড়িয়েছে বিষয়। তাহলে উড়িষ্যাতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, এবং এতদূর স্পর্ধা যে আমার ডকুমেন্টস রয়েছে, আমি দেশের নাগরিক, আমাকে পুশ ব্যাক করছে, মানে বলছে যাও বাংলাদেশ যাও। এই জায়গা মোবাইলে না না, এটা তো ডিটেনশন। আপনি তাদের কারেন্ট অফ করে দিচ্ছেন, ইত্যাদি করেছেন, জল অফ করে দিয়ে দীর্ঘদিন মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা কাজ করছেন। আপনার এই যে পরিযায়ী শ্রমিক যেতেই পারে, আপনি তো জানেন কত, মানে 1.5 কোটি মতো পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্য থেকে আমাদের কাছে আসে বাংলায়। আমরা তখন বলি যে হাত তুলে আঙুল তুলে তাদের বিরুদ্ধে যে আপনি কেন বলছেন, কোন ভাষার কথা বলছেন, তাদের একদম নিশ্চিন্তে আছে এই প্রদেশে আসে। আউটওয়ার্ড মাইগ্রেশন বলছেন 45 লক্ষ মানুষের, 22 লক্ষ মানুষের, কিন্তু ইনওয়ার্ড মাইগ্রেশন 1.5 কোটি। সেটা নিয়ে কেউ কথা বলবে না এখানে। না, আমাদের বক্তব্য যে পরিযায়ী শ্রমিক যে বাইরে যাচ্ছে, তার সমস্ত দস্তাবেজ যেটাকে বলে ডকুমেন্টস রয়েছে। এই ইলেকশন কমিশনের একটা কাজ চলছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট গতকালকে বলেছে যে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড আর আধার কার্ড কেন মানবেন না। এই সমস্ত ডকুমেন্টই তাদের কাছে আছে। এই ট্রমা কেন, কেন তাদের উপরে এই আক্রমণ? তুমি বাংলায় কথা বলছো, তুমি থাকতে পারো না। তাহলে কি আধার কার্ড নিয়ে যদি সুপ্রিম কোর্ট রায় দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপি নবনির্বাচিত সভাপতি, তিনিও একটি প্রতিনিধি দলে গিয়েছিলেন। আর যত শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, তা তো শ্রমিক বাবুরা যে কাজ করেছেন তারই বিরুদ্ধাচরণ করছেন। সেটাই আমাদের শুভেন্দু বক্তব্য। অধিকারী কোনো অংশে দলের উঠতে যাওয়ার চেষ্টা করছেন, দলের উঠতে বিজেপির উঠতে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন, এটা তো আপনাকে তাকে প্রশ্ন করতে হবে। আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না, এই ফরমানটা গ্রহণযোগ্য নয়, এটাই আমাদের বলা। এবং গতকালকে ওমর আব্দুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না। ওমর আব্দুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ, উই স্ট্যান্ড বাই কাশ্মীর, এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ফলে লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা, কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন, কার নির্দেশে বলেছেন, নিজে বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন। শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই ধরপাকড়, যেহেতু তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলনেতা বলছেন যে যাদেরকে জামিনে মুক্তি করছেন তাদেরকে আইনি সহায়তা দেবেন, এবং বলছেন যে অনুব্রতর কিছুই করতে পারেননি পুলিশ, পুলিশ হেফাজতে ধৃতদের উপর শারীরিক নির্যাতন হয়েছে অভিযোগ করে বিরোধী দলনেতা এবার বলছেন হিন্দু শূন্য করার চেষ্টা হচ্ছে। না না, আমাদের দেখুন, আপনারা তো তাদের ন্যারেটিভে পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করেন, তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে। আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন, তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে, এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন্সিয়েট করতে হবে, আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে। এবং এই সমস্ত বিষয়ে পুলিশ দেখছে। এখন কি হচ্ছে জানেন তো, ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ, ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার এখানে। এইরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন, বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছেন, এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছে। এইটা এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর 12টার সময় একটা প্রেস করে এটা যদি সারাদিন এটা নিয়ে আলোচনা হতে পারে। এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদেরও
গুরুত্ব দেওয়া উচিত নয়, এবং পুলিশকে তার কাজটা করতে হবে। পুলিশকে কাজ করতে দিন। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। পুলিশ কাজ করছে, কাজ করলেও তাদের অসুবিধা হচ্ছে। দিদি অমর প্রথমত যে অক্টোবরের আগে বিজেপি কাশ্মীরকে ভালো করছিল, কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল। দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয়, কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে কনভিন্স করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসেন। তাহলে সেইটা একটা পয়েন্ট, আর এদিকে এই রাজ্যে বিরোধী দলনেতা সেখানে যেতে বারণ করছেন, যেটা আপনি অভিযোগ করছেন। দুটো কি মানে একবারই পরস্পরের বিরোধী কথা। যেটা যখন কেন্দ্রের সরকারি যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে, এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আব্দুল্লাহর কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন, উগ্রপন্থীরা এলেন ভিতরে, পহেলগাঁও 200 কিলোমিটার ঢুকলেন, যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন। কিন্তু আজ অব্দি কেন্দ্র সরকার এই বিষয় নিয়ে আলোচনা তো দূরের কথা, কোনো জবাবও পাওয়া যায়। আমরা তো তার পরবর্তীটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। এটা তো আসছে, নিশ্চয়ই গুরুত্ব সহকারে আসছে, কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ। দিদি, কেন্দ্রের তরফে যারা ক্রিমিনাল, যারা 26 জনকে মেরেছে, তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করা হচ্ছে না। তারা কোথায় আছে, কি ব্যাপার, তারা ইন্ডিয়ায় রয়েছে না বাইরে রয়েছে, তাদের কি সিচুয়েশন, এই অবস্থা। কিন্তু ওমর আব্দুল্লাহ কালকে কলকাতায় এলেন এবং কলকাতায় এসে তিনি বললেন যে তিনি আশা রাখেন কিছু সময় হয়তো লাগবে, তারা সব করে অ্যারেস্ট হবে। একেবারে মানে আপনি দেখুন, টিআরএফ বলে কি একটা সংগঠন, সে বলেও দিল যে আমরাই করেছি। তারপর তারা নিজেরাই 4টে ছবিও ছেড়ে দিয়েছে। আজ অব্দি বোঝা যাচ্ছে না এই 4টে ছবি যারা ছিলেন তাদেরকে কি অপারেশনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, তারা কি মৃত, তারা কি জীবিত। আজ বোধহয় 80 দিন 81 দিন হতে চললো, প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই প্রশ্ন করছেন যে এই প্রশ্নের জবাবটা আসবে কবে। যেখানে আমাদের ভারতীয় ইন্টেলিজেন্সটা কেন ফেল হলো, কেন কেন্দ্র সরকার এইটা দায়িত্ব নিচ্ছে না, এই প্রশ্ন প্রতিদিন চলছে। যত দেখি পার্লামেন্টটা খুললে তারা তো যদি জবাব দেয়। কিন্তু এটা তো সত্যি যে ওমর আব্দুল্লাহ নিশ্চয়ই একজন দায়িত্বে যখন একটা রাজ্য সরকার হিসেবে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী থাকেন, তখন সে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম, কিন্তু এই 4জন যারা এই ঘটনাটা করেছিল কিংবা আরো যারা মাথায় ছিলেন তারা যেন শাস্তি তারা পাবেন, সেই আশাটা তো বেঁধে রেখেছেন। এই যে উড়িষ্যা সরকার দুজন চাপড়ায় সে ভিলেজ পুলিশ যে অ্যারেস্ট হয়েছে, এবং তার সঙ্গে শাসক দলের কিছু লোক তাকেই হুমকি দিচ্ছে কেস উজ্জ করার জন্য। চাপড়ায়, নদিয়া চাপড়ায় যে তৃণমূল মানে কর্মী, মহিলা কর্মীকে রেপ করা হয়েছিল, সে অভিযোগ করেছে যে চাপ দেওয়া হচ্ছে কমপ্লেন তুলে নেওয়ার জন্য পুলিশের তরফে এবং তৃণমূল। যদি এটা সত্যি থাকে যে তাকে চাপ দেওয়া হচ্ছে, তাই সে যেন কোনো মামলা প্রত্যাহার না করে, এবং এই বাংলার সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার পাশে রয়েছে, এবং আমরা দেখব যাতে সে বিচার পায়। দিদি, এই কসবা কাণ্ডের পর বিভিন্ন কলেজে একটার পর একটা তৃণমূল ছাত্র পরিষদের কোনো না কোনো সদস্যের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রোজ উঠে আসে। রোজ উঠে আসছে, অডিও ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে। মানে কিরকম? আপনার দলের শাখা কেউ কোথাও বলছে যে আধার কার্ড করতে টাকা নিচ্ছে, কোথাও দেখা যাচ্ছে আমাদের ক্লাস নিয়ে ক্লাস করছে, জন্মদিন দেখা পালন যাচ্ছে হচ্ছে ইউনিয়ন রুমে। আইটিআই কলেজে প্রাক্তন 10 বছর আগে কলেজ ছেড়ে দিচ্ছে, সে গিয়ে ওখানে জন্মদিন পালন করছে, তার গাড়ি রাখা রয়েছে কলেজের মধ্যে। এই যে অভিযোগগুলো একটার পর একটা প্রতিদিন উঠে আসছে, কতটা অস্বস্তিতে পড়ছেন ছাত্র শাখাকে? পদক্ষেপ কি হবে? না না, পদক্ষেপ আগেই আমরা বলেছি যে ছাত্র পরিষদ কিংবা দলের যে কোনো নিজেকে, আমি যখন বলছি আমি কর্মী, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে। আর এইগুলো কোনোটাই চলতে পারে না, কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন, এগুলো বলা হয়েছে। এটা না লার্জলি বলা হয়েছে মানে, কিন্তু আমরা মনে করি যদি এটা 10-15%ই হয়, বাকি সবাই যে মনোজিৎ আর সবাই যে সব নাম বলছেন তা তো নয়। এটা পুরো, আপনি পুরো সংগঠনকে যদি বদনাম করে দেন, এটাও তো হওয়া উচিত, এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু নিশ্চয়ই আমরা তো ওদেরকে তো কোনো ডিফেন্ড করিনি। এরকম ছাত্র রাজনীতি যারা করে আমরা তাদেরকে চাই না ছাত্র সংগঠন করুক। আরজি করে 1 বছর হতে চলেছে, দেখা যাচ্ছে বিভিন্ন সময় আবার একটা আন্দোলনের রেস রাস্তায় এসে পড়তে চলেছে।
9 আগস্ট বিরোধী দলনেতা ডাক দিয়েছেন নবান্ন অভিযান, এর বাইরে আবহাওয়ার বাবা মা তারা একটা করে ইস্যু সামনে নিয়ে আবার ইস্যু সামনে, এক বছরের মধ্যে আবার ইস্যুটা সামনে আসে। দেখুন যে 9 আগস্ট 2024 যে ঘটনাটা হয়েছে সেটা তো হওয়া উচিত নয়, এবং এই অপরাধটা তো আমরা সত্যি এই ওই ধর্ষণ এবং মৃত্যু, তাতে আমরা তো সরকারের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে আমরা মর্মাহত, আজ অব্দি আমরা যে জিনিসটাকে মেনে নিতে পারছি না। এই জায়গায় রাজ্য কলকাতা পুলিশ তার যে 3 দিন তারা ইনভেস্টিগেশন করতে পারলেন, অ্যারেস্ট করলেন, তারপরে অবশ্য সিবিআই সেটা নিয়েছে, পারস্পরিক ইডি অন্য কেসেও ঢুকে গেছে। এই কেসটা এখনো হিয়ারিং চলছে, আবেদনগুলো চলছে, সবটা ওই জায়গা আছে। দোষী শাস্তি পাক, তার সঙ্গে অপরাজিতা বিল সেটাও আপনারা দেখলেন পাশ হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাশ হয়েছে বিলটা। কিন্তু তার পাশে পাশে আমরা যেটা নিয়ে দুঃখ প্রকাশ করি হচ্ছে যে এই অপরাধটা নিয়ে অনেক রাজনৈতিক মঞ্চ এবং রাজনৈতিক কথা উঠে এসছে, সেটা নিয়েই আমরা প্রতিবাদটা জানিয়েছি এবং আজ অব্দি তাই বলছি। আপনারা অভিযান করবেন, ইত্যাদি করবেন, আপনারা কোথাও ওই মেয়েটিকে ভুলে আর ওই অপরাধটাকে ভুলে নিজেকে তারও বেশি উপরে তুলে ফেলেছেন এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিদি, নির্বাচন কমিশন কিন্তু শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে যে বাংলাতেও খুব তাড়াতাড়ি শুরু হবে এবং বিহার গোটা দেশেই হবে, সেই মতো নির্বাচন কমিশন আদালতে জানিয়ে দিয়েছে। আমাদের একটাই বক্তব্য, যেটা বাংলাতেও আমাদের মাননীয় একটি ডেলিগেশন গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে, তারা বলেছেন আমরা বিষয় নিয়ে দেখব এবং তার মধ্যে 2024-এর লিস্টটা দেখতে বলেছে এবং আরো কিছু বিষয়গুলো বলা হয়েছে। তারপর সুপ্রিম কোর্টেও যেটা গতকালকে বলেছে যে কেন ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ড গ্রহণযোগ্য নয়, এটা তো তাদেরই দ্বারা ইস্যু করা। এটা না হলে পরে অনেক সময় ভারতবর্ষের মানুষ ভয় পেয়ে গেছিল আধার না হলে কি হবে ইত্যাদি। তো যেগুলো বৈধ নাগরিকের তথাকথিত প্রমাণপত্র, কারণ আপনার আর আমাদের হাতে তো এরকম কোনো প্রমাণপত্র নেই, এবার পাসপোর্ট ইত্যাদি আছে, সবই আছে যে ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, আর তো আলাদা আপনি আইডি কার্ড পাচ্ছেন না। সেইখানে আমাদের এটাই ইলেকশন কমিশনকে বলা ছিল যে আপনারা তো, আমরা জানি ভারতবর্ষ একটা বহুদলীয় গণতন্ত্র, ইটস এ মাল্টি পার্টি ডেমোক্রেসি, এখানে নির্বাচন হলে বহু পার্টি বহু ক্যান্ডিডেট দাঁড়ায়। তাহলে এটা তো দুর্ভাগ্য যে এরকম একটা এসআই এর কথা হবে এবং বহুদলীয় ক্ষেত্রে সমস্ত পার্টি নিয়ে তো আলোচনা করা যেত নাকি একটা পার্টি আর ওই একটাই ক্যান্ডিডেট। এটাই দিদি, আমাদের